সো ওয়েলকাম টু ম্যাথস আড্ডাঘর। আমি চলে এসেছি তোমাদের সৌমদা আজকে ক্লাস 7-এর বীজগাণিতিক প্রক্রিয়া অর্থাৎ অধ্যায় নাম্বার 6 নিয়ে ডিসকাশন করতে। ঠিক আছে, তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বীজগাণিতিক প্রক্রিয়া চ্যাপ্টারটা সলভ করতে গেলে, মানে কোষে দেখি 6.1, 6.2 আর 6.3, এখানে কোষে দেখি 3টে আছে। তো এই 3টে সলভ করতে গেলে আমাদের যে বেসিক কনসেপ্টগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে, সেগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করবো। তো শুধুমাত্র 6.1-এ যেগুলো লাগবে এখন আমরা সেগুলো শিখবো, নেক্সট দেন আস্তে আস্তে 6.2 অ্যান্ড 6.3। ঠিক আছে, তো দেখো প্রথম বীজগাণিতিক প্রক্রিয়া শিখতে গেলে আমরা এই ভিডিওতে শুধুমাত্র কনসেপ্ট নিয়ে ডিসকাস করব, আর কিছু নিয়ে আলোচনা করব না। ঠিক আছে, তার সাথে ছোটোখাটো কিছু আমার মন গড়া কিছু উদাহরণ ব্যাস। এবার প্রথম যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে চলরাশি। একটা হচ্ছে চলরাশি আর একটা হচ্ছে সহগ। এই দুটো জিনিস আমাদের খুব মাথার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে। ক্লিয়ার? প্রথম ধরো আমি তোমাকে একটা জিনিস লিখে দিলাম যে 5-এর পাশে এক্স লিখে দিয়েছি, কি 5x। তাই 5x-এর মধ্যে আমি খুব বেশি ডিসকাশনে কিন্তু যাব না। খুব বেশি যদি আমরা ডিটেলসে বারবার একই জিনিস নিয়ে ঘাটাই না, তাহলে তোমাদের কিন্তু ভ্যাট বকে যদি একটা জিনিস নিয়ে বারবার, তাহলে তোমাদের কিন্তু ব্যাপারটা আলটিমেটলি গুলিয়ে যাবে। একটা কথা একবারই বলবো বা দুবার রিপিট করবো ব্যাস, ম্যাক্সিমাম, তার বেশি আমি বলবো না, কারণ একই জিনিস নিয়ে বারবার বললে তোমরা কনফিউজ হয়ে যাবে। দেখো আমি কি ধরলাম, একটা জিনিস ধরে নিলাম যে 5x আমি লেখাটা লিখেছি। তা এর মধ্যে চলরাশি কোনটা? যে লেটারগুলোকে তোমরা দেখতে পাবে, যেমন এ থেকে জেড পর্যন্ত, সেইগুলো হচ্ছে চলরাশি। আর তার সামনে যে সংখ্যাটাকে আমি দেখতে পাবো সেই সংখ্যাটা হচ্ছে কিন্তু সহগ। তাহলে আমি 5x-এর মধ্যে যদি তোমাকে বলি চলরাশি কোনটা, তুমি বলবে চলরাশি হচ্ছে x, আর সহগ কোনটা? সহগ হচ্ছে 5। বুঝা গেছে? এই যে এক্স ওয়াই জেড এ বি সি ডি এগুলো যাই থাক, ওটা হচ্ছে আমার চলরাশি, আর তার সামনে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা হচ্ছে আমার সহগ। এবারে ধরো আমি তোমাকে লিখে দিলাম -7xy, -7xy। এবার চলরাশি কারা? তুমি বলবে স্যার এখানে দুটো চলরাশি আছে। ঠিক আছে, তাহলে চলরাশি কে কে? চলরাশি হচ্ছে xy। আর সহগ কে? সহগ কিন্তু এখানে 7 নয়, এখানে সহগ কিন্তু -7। যদি সহগটা নেগেটিভ হয় তাহলে আমাকে নেগেটিভ সমেতই কিন্তু সহগটা নিতে হবে, শুধু 7 বললে কিন্তু হবে না। যদি এটা শুধু 7xy থাকতো তাহলে আমি বলতে পারতাম যে সহগ হচ্ছে 7, কিন্তু এখানে -7xy আছে, দ্যাট মিন্স সহগ হচ্ছে -7। এবার ধরো তোমাকে আমি লিখে দিলাম জেড লিখে বললাম যেখানে চলরাশিকে আর সহগকে। চলরাশি মানে তুমি যে লেটারটাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জেড, আর সংখ্যা তুমি বলবে স্যার সামনে তো কিছু দেখতে পাচ্ছি না। সামনে কিছু নেই মানে কিছু তো আছে, কি আছে? ওটা 1। সহগের জায়গায় লিখে দেবে 1। ধরো তোমাকে আমি লিখে দিলাম -p, তার মানে চলরাশিকে? চলরাশি হচ্ছে p, আর সহগকে? সহগ হচ্ছে কিন্তু -1। কিছু নেই মানে কি আছে? 1 আছে, সামনে মাইনাস চিহ্ন আছে, দ্যাট মিন্স -1। আশা করি এইটুকু পার্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। যে চলরাশি মানে হচ্ছে এ বি সি ডি যাই দেখতে পাবো সেগুলো হচ্ছে চলরাশি, আর সামনে যে সংখ্যাটা দেখতে পাবো সেটা হচ্ছে সহগ। এরপর যখন আমরা অঙ্ক করবো তখন তো আমি আবার ধরে প্রত্যেকটা জিনিস বোঝাতে করবোই। ক্লিয়ার? এবার হচ্ছে তোমরা একটা জিনিস জেনে রাখো যে এখান থেকে আমি শুরু করব কোনটা? এখান থেকে আমি শুরু করছি প্রথম সদৃশ আর অসদৃশ পদ। ঠিক আছে, প্রথম আমি শুরু করছি সদৃশ পদ অসদৃশ পদ। এই সূত্রে একটা জিনিস শুধু বলে রাখি এখানে, যে ধ্রুবক সংখ্যা কাকে বলবো। ধরো তোমাকে আমি একটা জিনিস এরকম লিখলাম যে 5x + 7। 5x-এর সঙ্গে 7 কিন্তু যোগ হবে না, বা 7 কিন্তু বিয়োগও হবে না। এই রাশিটার মধ্যে মোট কতগুলো পদ আছে? দুটো পদ আছে। এবার তুমি আমাকে প্রথম জিজ্ঞাসা করবে, মনে কোশ্চেন আসবে যে কেন যোগ হবে না বা কেন বিয়োগ হবে না। একটু পরে আসছি, সদৃশ পদ আর অসদৃশ পদটা বলে দিই। ঠিক আছে, তারপরে তুমি বুঝতে পারবে যে এর মধ্যে কেন যোগ বা বিয়োগ হওয়া সম্ভব নয়। খুব ভালো করে কিন্তু কনসেপ্টটা, এই ডিসকাশনটা মন দিয়ে শোনো। একবার অসুবিধা হয় দুবার তিনবার এই ভিডিওটা রিপিট করে করে দেখবে। আমার মনে হয় না ভিডিওটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে তোমাদের মনে কোনো ডাউট থাকবে। 5x-এর সাথে 7 আমি এখন আপাতত বলছি যে এদের মধ্যে কিন্তু যোগ হওয়া সম্ভব নয়। তাহলে এটা একটা রাশি। রাশি মানে কি? রাশি মানে ধরো একটাও পদ থাকতে পারে বা একাধিক পদও থাকতে পারে। তাহলে এদের মধ্যে যদি যোগ না হয় তাহলে আমি ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি যে দুখানা পদ আছে। কটা পদ আছে? দুটো। এই একটা পদ আর এই একটা পদ। তাহলে প্রথম পদ হচ্ছে কত? 5x, আর সেকেন্ড পদ হচ্ছে কত? শুধু 7 বা +7। সেখানে এই যে দ্বিতীয় পদটা না, এই দ্বিতীয় পদে কি কোনো চলরাশি আছে? না, দ্বিতীয় পদে কোনো চলরাশি নেই। তার মানে এইখানে এই যে 7টা, এই 7টাই হচ্ছে আসলে ধ্রুবক। 7টাই হচ্ছে ধ্রুবক। কোনো রাশির মধ্যে তোমরা যদি
এমন একটা সংখ্যাকে দেখতে পাও যার সাথে চলরাশি যুক্ত নেই, তখন বলবে ওটা হচ্ছে ধ্রুবক পদ। আর বাকিগুলো কিন্তু চলরাশি যুক্ত পদ। 5x কিন্তু ধ্রুবক পদ নয়, 5xটা হচ্ছে চলরাশি যুক্ত পদ, যার মধ্যে একটা চলরাশি আছে x আর সামনে একটা সহগ আছে, সহগটাকে শুধু 5। ক্লিয়ার? এবারে এরপরে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সদৃশ পদ এবং অসদৃশ পদ। ঠিক আছে, লিখছি এখানে হেডিং, একটা হচ্ছে আমার সদৃশ পদ আর নেক্সট হচ্ছে আমার অসদৃশ পদ। ঠিক আছে, সদৃশ পদ মানে যদি তোমাকে আমি দুটো তিনটে এরম রাশি দিয়ে দিই, এক পদই রাশি, যাদের মধ্যে কটা পদ আছে, একটাই পদ আছে, এরকম দুজন তিনজনকে লিখে দিলাম, তাদের চলরাশিগুলো হুবহু একই দেখতে, চলরাশিগুলো হুবহু একই দেখতে। মাথায় যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারটাও কিন্তু একই হবে। শুধু চলরাশি এক হলে হবে না, ধরো এখানেও এক্স আছে ওখানেও এক্স আছে, বাট এখানে এক্স আছে ওখানে এক্সের স্কোয়ার আছে, তাহলে কিন্তু আলাদা হয়ে গেল। চলরাশি একই হতে হবে এবং যদি চলরাশির মাথায় পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটাকেও একই হতে হবে, তবে আমি তাদেরকে বলবো সদৃশ পদ। তাহলে সদৃশ পদ কাকে বলবো? দুটো পদের মধ্যে চলরাশি একদম একই হতে হবে হুবহু, আর তার সাথে সাথে যদি চলরাশির মাথায় পাওয়ার থেকে থাকে তাহলে পাওয়ারটাও সমান হতে হবে। যেমন ধরো আমি তোমাকে দুটো পদ লিখে দিলাম, একটা 7x আর একটা 5x, তাহলে এরা দুজন কি চলরাশি? হ্যাঁ, এরা দুজন চলরাশি, কারণ তুমি এদের মধ্যে একই চলরাশি দেখতে পাচ্ছ, এখানেও এক্স আছে ওখানেও এক্স আছে, তার মানে এরা সদৃশ পদ। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু সদৃশ পদ। নেক্সট আমি ধরো তোমাকে বললাম যে আমি না মাঝখানে লিখছি, এবার যেটা সদৃশ পদ হবে সেটা সদৃশ পদের দিকে অ্যারো করে দেবো, আর যেটা অসদৃশ পদ হবে সেটা অসদৃশ পদের দিকে অ্যারো করে দেবো। এবার ধরো আমি তোমাকে দিলাম -5x আর 7xy। এবার দেখো দুটো পদ দিয়েছি, প্রথম পদটা হচ্ছে, আচ্ছা একটা পদ যদি নেগেটিভ থাকে একটা পদ যদি পজিটিভ থাকে তাতে আমাদের মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই, সংখ্যাটার উপর কিন্তু ডিপেন্ড করবে না তারা সদৃশ কি অসদৃশ, শুধুমাত্র ডিপেন্ড করবে কিসের উপর? চলরাশির উপরে। তাহলে প্রথম পদে দেখো চলরাশি আছে x, দ্বিতীয় পদে চলরাশি আছে x এবং y। তাহলে এই দুটো পদের মধ্যে কি চলরাশি হুবহু একই আছে? না, একই নেই। এখানে x আছে ওখানে x আছে, বাট আরেকজন এক্সট্রা আছে, সে কিন্তু প্রথম পদে নেই। তাহলে দুজনের চলরাশি কিন্তু ম্যাচ হচ্ছে না, পুরোপুরি ম্যাচ হতে হবে তবে তারা সদৃশ পদ হবে। তাহলে এই দুটো রাশি কিন্তু সদৃশ পদ নয়, এরা কি পদ? এরা হচ্ছে অসদৃশ পদ। ক্লিয়ার? নেক্সট ধরো আমি তোমাকে বললাম যে 5x আর একটা হচ্ছে 10x²। এবার দেখো এর মধ্যেও এক্স আছে ওর মধ্যেও এক্স আছে, কিন্তু ওখানে এক্সের মাথায় পাওয়ার আছে এখানে এক্সের মাথায় পাওয়ার নেই। আমি যখন তোমাদের আস্তে আস্তে বোঝাচ্ছিলাম তখন কি বলেছিলাম যে চলরাশি হুবহু একই হতে হবে, এবং যদি বাই চান্স চলরাশির মাথায় পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটাও দু জায়গায় একই হতে হবে। তাহলে ওখানে পাওয়ার আছে এখানে পাওয়ার নেই, তার মানে কিন্তু এরা একই চলরাশি হওয়া সত্ত্বেও এরা সদৃশ পদ নয়, কারণ চলরাশির যে পাওয়ার সেগুলো কিন্তু ম্যাচ করছে না। ক্লিয়ার? এবার ধরো আমি একটা লিখলাম 5x² y আর তার সাথে ধরো 10y(x²). এই দুটো পদ সদৃশ পদ না অসদৃশ পদ? এখানে দেখো x আছে ওখানেও x আছে, ঠিক আছে, y আছে ওখানেও y আছে, চলরাশি একই আছে। এবার পাওয়ারটা দেখে নাও, এখানে x এর মাথায় স্কোয়ার আছে ওখানেও x এর মাথায় স্কোয়ার আছে, তার মানে x যে পাওয়ার নিয়ে এখানে আছে একই পাওয়ার নিয়ে ওখানে আছে। y এর মাথায় এখানেও কি পাওয়ার নেই, মানে 1 আছে শুধু y, ওখানেও শুধু y আছে, মানে চলরাশি হুবহু মিল খাচ্ছে এবং সাথে পাওয়ারও হুবহু মিল খাচ্ছে, তাহলে এরা কিন্তু সদৃশ পদ। ক্লিয়ার? এই দুটো হচ্ছে সদৃশ পদ। নেক্সট আমি আসছি ধরো 7x² y আর একটা হচ্ছে 17xy²। এবার এখানে চলরাশি x আছে ওখানেও x আছে, এখানে y আছে ওখানেও y আছে, কিন্তু এখানে x এর উপরে স্কোয়ার আছে ওখানে x এর উপরে স্কোয়ার নেই। চলরাশি x দু জায়গাতে থাকা সত্ত্বেও x এর পাওয়ার কিন্তু দু জায়গায় ম্যাচ করছে না, তার মানে আর আমার দেখার দরকারই নেই এরা কি পদ? এরা অসদৃশ পদ। আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো যে সদৃশ পদ আর অসদৃশ পদ কখন হবে? যখন পাওয়ার এবং চলরাশি সব কিছু সমান হতে হবে। এখানে যা যা চলরাশি উপস্থিত আছে ওখানে সেই সেই চলরাশি উপস্থিত হতে হবে, এবং এখানে যা যা পাওয়ার আছে ওখানে সেই সেই পাওয়ারই উপস্থিত থাকতে হবে, তবে আমি তাদের বলবো সদৃশ পদ, আদারওয়াইজ কিন্তু তারা অসদৃশ পদ। ক্লিয়ার? এবার তোমরা সদৃশ পদটাকে এরমভাবে ট্রিট করো যে এর কাছে যদি বিস্কুট থাকে ওর কাছেও থাকবে বিস্কুট, তবে তারা সদৃশ পদ। সদৃশ পদের মধ্যে যোগ বিয়োগ হওয়া সম্ভব, অসদৃশ পদের মধ্যে যোগ বিয়োগ হওয়া সম্ভব নয়। ঠিক আছে? এবার আমি তখন একটা উদাহরণ লিখেছিলাম যে 5x + 7, মনে আছে?
দিয়ে বলেছিলাম 5x + 7 একটু আগে এই জায়গাটাতে লিখেছিলাম 5x + 7 লিখে বলেছিলাম এদের মধ্যে যোগ হওয়া সম্ভব নয়, ঠিক আছে। এবার দেখো আমি যদি তোমাকে লিখি 5x, 7 এরা সদৃশ নাকি অসদৃশ? এখানে চলরাশি আছে, এখানে তো চলরাশিই নেই, তার মানে এদের মধ্যে ম্যাচ খাচ্ছে না, তাহলে এরা কি পদ? অসদৃশ পদ। সদৃশ পদের মধ্যে যোগ বিয়োগ সম্ভব, অসদৃশ পদের মধ্যে কিন্তু যোগ বিয়োগ সম্ভব নয়। সদৃশ পদে যোগ আর বিয়োগ হবে, এখানে কিন্তু অসদৃশ পদের মধ্যে যোগ ও বিয়োগ হবে না। যেমন ধরো তোমাকে আমি বলছি যে 5টি বিস্কুট প্লাস ধরো দুটো লিখে ফেললাম, আচ্ছা 2টি করে দিই, এটা 5টি বিস্কুট প্লাস 2টি বিস্কুট সমান কটা বিস্কুট? তুমি আমাকে বলতে পারবে 7টা বিস্কুট। 5টি বিস্কুট প্লাস 2টি বিস্কুট সমান কটা বিস্কুট? 7টি বিস্কুট। কারণ বিস্কুটের সাথে বিস্কুট যদি আমি একসাথে রাখি তাহলে আমি যোগ করে বলতে পারবো কটা বিস্কুট হলো। এবারে আমি তোমাকে বললাম যে 5টি বিস্কুট, আসলে না কথাটা হচ্ছে বিস্কিট, 5টি বিস্কুট প্লাস 2টি লজেন্স সমান কটি বিস্কুট বা কটি লজেন্স? তুমি বলবে স্যার এটা তো আলাদা আলাদা করেই গুনতে হবে, আমি এটা কি করে বলবো যে মোট কটা বিস্কুট? বিস্কুট তো 5টাই আছে, লজেন্স তো 2টোই আছে। তাহলে এইটাকে না তোমরা ভাবো চলরাশি, এইটাকে তোমরা ভাবো চলরাশি। এটা হচ্ছে কে? এটা হচ্ছে চলরাশি। চলরাশি যদি একই হয় তখন আমি তার মধ্যে কিন্তু যোগ করতে পেরেছি, চলরাশি যদি আলাদা হয় তখন কিন্তু আমি তার মধ্যে যোগ বা বিয়োগ করতে পারছি না। আমি তোমাকে বললাম ধরো 5টা বিস্কুট ছিল, তার মধ্যে থেকে আমি 2টো বিস্কুট খেয়ে নিলাম, তাহলে আমার কাছে এখন কটা বিস্কুট আছে? তাহলে 5টা বিস্কুট থেকে 2টো বিস্কুট কী হবে? বিয়োগ হবে। বিয়োগ আমি উত্তর দিতে পারবো 3টে বিস্কুট। যে আমি বললাম আমার কাছে 5টা বিস্কুট ছিল, সেখান থেকে আমি 2টো লজেন্স খেয়ে ফেললাম, তাহলে আমার কাছে এখন কটা বিস্কুট আছে? যদি বলেন এটা স্যার কী ধরনের কথাবার্তা হলো, 5টা বিস্কুট ছিল তার মধ্যে থেকে আমি 2টো লজেন্স খেয়ে ফেললাম, তাহলে আমার কাছে কটা বিস্কুট আছে? এটা পাগলের মতো কোশ্চেন করছেন কেন? তাহলে চলরাশি যদি আলাদা হয়, সেম কনসেপ্ট, চলরাশি যদি আলাদা হয় তাদের মধ্যে কিন্তু যোগ বিয়োগ হওয়া সম্ভব নয়। তার মানে একদম সদৃশ পদ হতে হবে তবে তাদের মধ্যে যোগ বিয়োগ হবে, যদি অসদৃশ পদ হয় তাদের মধ্যে কিন্তু যোগ বিয়োগ হওয়া সম্ভব নয়। ক্লিয়ার? যদি x এর সাথে xই হয়, যেমন ধরো তোমাকে যদি আমি বলি 5x + 2x সমান কত, তাহলে তুমি শুধু দেখে নেবে যে চলরাশিটা এক আছে কিনা, এক থাকা মানেই তারা কি পদ? সদৃশ পদ। এবারে যোগটা কিরমভাবে হবে? নর্মাল সংখ্যার মধ্যে হবে, আমার আর চলরাশিকে নিয়ে ভাবার দরকারই নেই, চলরাশি কে আছে, যে আছে তাকে শুধু বসিয়ে দেবো। যখন আমি যোগ শেখাবো 6.2-তে যোগ শেখাবো তখন আমি ভালো করে বলবো, এখন জাস্ট শুধু বলে দিচ্ছি, টাচ করে দিচ্ছি যে 5x আর 2x এদের মধ্যে যোগ হবে হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ স্যার হবে, কারণ এরা দুজনে সদৃশ পদ, এর কাছেও x আছে ওর কাছেও x আছে, হুবহু মিলে যাচ্ছে, সদৃশ পদ, তার মানে যোগ হবে। শুধু কনফার্মেশন দেবে, চলরাশিটা শুধুমাত্র কনফার্মেশন দেবে, হবে কি হবে না। যোগ বিয়োগটা কাদের মধ্যে হবে? সংখ্যার উপরে দাঁড়িয়ে হবে। তাহলে এখানে 5 আর এখানে 2, 5 আর 2 যোগ করলে কত হয় স্যার? 7, আর চলরাশিটাকে শুধু পাশে টুক করে বসিয়ে দেবে, উত্তর হয়ে গেল কত? 7x। ক্লিয়ার? সেম আমি যদি তোমায় বলি 5x এর সাথে 2y যোগ করে কত হবে? তুমি বলবে স্যার হবে না, 5x এর সাথে 2y যোগ হবে না, কারণ এখানে x আছে আর ওখানে y আছে, দ্যাট মিনস এটা অসদৃশ পদ, আর অসদৃশ পদের মধ্যে যোগ বিয়োগ সম্ভব হয় না। আপনি যেটা দিয়েছেন এরমভাবেই বসে থাকবে। ক্লিয়ার? তাহলে এইটুকু আমাদের গেল যে কেউ কোনো একটা হঠাৎ করে রাশি যদি দিয়ে দেয়, যদি এরম টাইপের একটা রাশি দিয়ে দেয় 7x²y, তাহলে তার মধ্যে এই যে x²y এই পার্টটা হচ্ছে আমার চলরাশি, আর সামনে যে সংখ্যাটা বসে আছে এটাকে আমি বলবো সহগ। ঠিক আছে? বা এটাকে আরো ভালো করে বললে হয় সংখ্যা সহগ। সংখ্যা সহগ মানে সামনে যে সংখ্যাটা বসে আছে সেটা হচ্ছে নিউমারিক্যাল কোএফিসিয়েন্ট, সংখ্যা সহগ। ক্লিয়ার? এরপরে আমরা কি শিখলাম? সদৃশ পদ আর অসদৃশ পদ। ঠিক আছে? এবার আমরা যেটা নিয়ে শিখবো সেটা হচ্ছে রাশি একপদী, দ্বিপদী, ত্রিপদী না তার থেকেও বেশি। ক্লিয়ার? নেক্সট দেখো একপদী। একপদী মানে হচ্ছে তোমাকে ধরো কোনো একটা রাশি আমি দিয়ে দিয়েছি যাতে একটাই মাত্র পদ আছে, সেটা কিন্তু একপদী রাশি। যেমন কিছু উদাহরণ নিয়ে আমরা ধরো তোমাকে দিয়েছি 4x, কটা রাশি আছে? ভাই একজনই তো আছে, একটাই তো পদ আছে, তাহলে এটা হচ্ছে একপদী। ঠিক আছে? নেক্সট তোমাকে দিলাম ধরো 7x²y, তাহলে এখানে কটা পদ আছে? একটাই পদ আছে। তুমি আবার এটাকে 3টে পদ ভেবে পেলো না, যখন প্লাস মাইনাস দিয়ে আলাদা আলাদা পদ দেখতে পাবে, মিডিলে প্লাস সাইন আছে বা মিডিলে মাইনাস সাইন আছে, শুধুমাত্র কি কি চিহ্ন থাকবে? হয় প্লাস নইলে মাইনাস দিয়ে তুমি আলাদা আলাদা পদ দেখতে পাবে, তখন তুমি মাথায় চিন্তা করবে যে দ্বিপদী, ত্রিপদী
বা ত্রিপদী থেকে বড়গুলোকে আমরা সাধারণত বহুপদী বলে দিই, ঠিক আছে, বা চতুর্পদী বলি না, বহুপদী বলে দিই। তাহলে এখানে পদ কটা আছে? এখানে কোনো প্লাস মাইনাস সাইনকে আমি দেখতে পাচ্ছি না, তার মানে এটা একপদী রাশি। এবার ধরো তোমাকে একটা ট্রিকি কোশ্চেন দেখাচ্ছি। ধরো দেওয়া আছে 7y + 2y, তাহলে তুমি হঠাৎ করে কি দেখলে, ও দুখানা পদ আছে, মাঝখানে প্লাস চিহ্ন আছে, মানে একটা পদ একটা পদ, দুটো পদ আছে, তার মানে এটা দ্বিপদী। একদমই নয়, তোমাকে কনফিউজ করার জন্য এটা দেওয়া হয়েছিল। এটাও একপদী, কারণ ভালো করে দেখো 7y আর 2y আছে, 7y আর 2 এর মধ্যে যোগ হয় না, 7y আর 2 এর মধ্যে যোগ হয় তো, কারণ এরা সদৃশ পদ, এর কাছেও শুধু y আছে, এর কাছেও শুধু y আছে, চলরাশি কিন্তু পুরোপুরি হুবহু মিলে গেছে। তাহলে এদের মধ্যে যোগ হওয়া সম্ভব। 7y + 2y কত হবে? y মিলে যাচ্ছে, তার মানে এটা সদৃশ পদ। 7 আর 2 যোগ করলে 9, আর চলরাশিটাকে পাশে টুক করে বসিয়ে দেবে। এখানে আবার একটা ভুল করে স্টুডেন্টরা, মারাত্মক ভুল, সেটা হচ্ছে y যোগ করলে আবার অনেকে y² করে দেয়। এই সমস্ত ভুল করো না, y যোগ করলে y² হয় না, শুধু যোগ হবে 7 আর 2 এর মধ্যে। 7 আর 2 যোগ করে কত হলো? 9। চলরাশি যেটা ছিল সেটা আমি শুধু পাশে বসিয়ে দেবো। চলরাশির পাওয়ারে কোনো রকম পরিবর্তন হয় না যোগ বিয়োগে, চলরাশির পাওয়ারে কোনো রকম পরিবর্তন হবে না যোগ বিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দিয়েছিল 7y + 2y, তাহলে এটা শুধুমাত্র উত্তর কি হবে? উত্তর কিন্তু হবে 9y, অনলি 9y। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু একপদী রাশি। ক্লিয়ার? কনফিউজ করার জন্য দিয়েছিল। নেক্সট হচ্ছে তো দ্বিপদী। দ্বিপদীতে ধরো আমি একটা রাশি লিখলাম 3x + 1, তাহলে এদের মধ্যে কি যোগ হওয়া সম্ভব নাকি সম্ভব নয়? নেক্সট হচ্ছে আমাদের যেটা নিয়ে ডিসকাস করছিলাম সেটা হচ্ছে দ্বিপদী। ধরো আমাকে দিয়েছে 3x + 1, তা 3x + 1 এদের মধ্যে কি যোগ হয়? না, এদের মধ্যে যোগ হবে না, কারণ এরা সদৃশ পদ নয়। একজনের কাছে চলরাশি আছে, আরেকজনের কাছে চলরাশি নয়, দ্যাট মিনস এরা অসদৃশ পদ, তাহলে এদের মধ্যে যোগ হওয়া তো সম্ভব নয়। তাহলে এবার গুণে দেখে নাও কটা পদ আছে, একটা পদ দুটো পদ, দ্যাট মিনস এরা দ্বিপদী। যেমন ধরো তোমাকে আমি লিখে দিলাম যে 7p - 5, তুমি বলবে স্যার এটা পি যুক্ত পদ, চলরাশি যুক্ত পদ, এখানে তো চলরাশি নেই, তাহলে এরা অসদৃশ পদ, এদের মধ্যে বিয়োগ হবে না, এটাই পড়ে থাকবে। অতএব এখানে কাউন্ট করে দেখে নাও কটা পদ আছে, দুটো পদ আছে, তাহলে এরা কি পদ? দ্বিপদী পদ, দ্বিপদী রাশি। বা রাশিতে কতগুলো পদ আছে? দুটো পদ আছে। নেক্সট হচ্ছে ত্রিপদী। ধরো একটা দিলাম x² yz প্লাস xy প্লাস yz²। এবার ভালো করে দেখো, এখানে আছে x² yz, এখানে আছে শুধু xy, তার মানে এদের দুজনের কিন্তু চলরাশি ম্যাচ করছে না। তুমি বলে xy তো স্যার আছে, আরে পুরোপুরি ম্যাচ করতে হবে, পুরো। আর পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারটা সমেত ম্যাচ করতে হবে, তবে তারা সদৃশ পদ। তাহলে এই দুটো অসদৃশ পদ। সিমিলারলি এটাও ম্যাচ খাচ্ছে না, এটা না প্রথমেরটার সাথে ম্যাচ খাচ্ছে, না মিডিলেরটার সাথে ম্যাচ খাচ্ছে, তাহলে তিনটেই পরস্পর অসদৃশ পদ, তিনটেই অসদৃশ পদ। তাদের মানে এদের মধ্যে যোগ বা বিয়োগ চিহ্ন থাকলেও হওয়া সম্ভব নয়। দ্যাট মিনস এটা হচ্ছে একটা ত্রিপদী রাশিমালা। একটা পদ, দুটো পদ, তিনটে পদ পেলাম কাউন্ট করে, তাহলে এটা ত্রিপদী রাশিমালা। বা রাশিমালার মধ্যে কটা পদ আছে? তিনটে পদ আছে। ঠিক আছে, আশা করি তোমাদের এই জায়গাটা বোঝা গেছে যে কোনো রাশিমালা একপদী, দ্বিপদী না ত্রিপদী সেটা আমরা বুঝবো কী করে। ঠিক আছে, এরপরে আমাদের গাছের আকারে উৎপাদক বিশ্লেষণ আছে। গাছের আকারে উৎপাদক বিশ্লেষণটাই কিন্তু আমাদের 6.1-এর সব থেকে যেটা শক্ত প্রবলেম, যেটা আমার মনে হয়েছে, অন্য কারোর মনে হতেই পারে অন্য কিছু শক্ত। 6.1-এর গাছ আকারে উৎপাদকটা হচ্ছে সব থেকে শক্ত। আমি কিছু দুটো তিনটে বেসিক এক্সাম্পল নিচ্ছি, আমরা শিখে নিই, তারপরে আমরা যখন 6.1 কোর্সে থেকে সলভ করবো তখন আস্তে আস্তে হাড় অঙ্কগুলো করবো। ঠিক আছে, চলো তাহলে একটা একটা করে দেখে নিই। দেখো এখানে আমি প্রথমে তোমাদের দিয়েছি যে 5x + 12, তাহলে এদের মধ্যে কি যোগ হওয়া সম্ভব? না, এদের মধ্যে যোগ হওয়া সম্ভব নয়, কারণ এরা অসদৃশ পদ। তাহলে এই রাশিমালাটা থেকে আমি পদ কতগুলো পাচ্ছি? পদ কিন্তু পাচ্ছি দুটো, একটা পেলাম 5x আর একটা পেলাম 12। ঠিক আছে, এবার 5xকে আমি উৎপাদকে বিশ্লেষণ করছি। ঠিক আছে, কী কী পাবো দেখো। প্রথমে 1 যে কারোর উৎপাদক হয়, তাহলে 5কে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করলে 1 পাবো। তারপরে 5কে তো আর কিছু দিয়ে ভাগ করা যায় না, শুধু কি দিয়ে ভাগ করা যায়? 5 দিয়ে ভাগ করা যায়। তারপরে দেখো 5x-এর আরেকটা উৎপাদককে, আরেকটা উৎপাদক হচ্ছে x। উৎপাদক মানে কি? উৎপাদক মানে হচ্ছে ওই সংখ্যাটাকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেই সবকটা হবে ওর উৎপাদক। ঠিক আছে, তোমরা ছোটোবেলায় উৎপাদক বিশ্লেষণ এমনি করেছো। 4, যেমন 4কে করলাম ধরো 2 দিয়ে করলে কত? 2 দিয়ে 4, 2 দিয়ে করলে 1। তাহলে 4কে কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়, এবং 4 নিজেকে দিয়েও ভাগ করা যায়। ঠিক আছে, আসলে উৎপাদক করতে গেলে না, এছাড়াও উৎপাদক বিশ্লেষণের মতো করলে আমরা সবকটা উৎপাদক পাই না, আরও অনেক উৎপাদক রয়েছে যেগুলো আমাদের মিস হয়ে যায়, সেই জন্য খুব ভালো করে করবে কিন্তু। যেমন ধরো 12কে যদি তুমি করো এরমভাবে, 2 দিয়ে করলে কত? 2 × 6 = 12, তারপরে 2 দিয়ে করলে কত? 3। ঠিক আছে, তারপরে তুমি 3কে করলে কত? 1। তাহলে তুমি আপাত দৃষ্টি দেখে বলবে স্যার 1 একটা উৎপাদক, 2 উৎপাদক, 3 উৎপাদক, 6 উৎপাদক,
আর 12 একটা উৎপাদক। ভাই একটা পুরোপুরি মিস হয়ে গেছে, 4ও কিন্তু একটা উৎপাদক, 4ও কিন্তু একটা উৎপাদক, সেটা আপাতত দৃষ্টিতে তুমি দেখতে পাচ্ছ না, আসলে এখান থেকেই বেরোবে, ঘুরে ফিরে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য তোমরা না এরকম করে করবে, 12কে লিখবে 1 × 12, তারপরে ধরো 12-র জায়গায় আমি লিখতে পারি 2 × 6 কত 12, তারপরে 3 × 4 কত 12, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 6 দিয়ে তো যায়, 6 দিয়ে 12, কিন্তু 6 তো আমি পেয়ে গেছি, তাহলে ব্যাস আর লেখার দরকার নেই, এই কটার মধ্যেই শেষ। কারণ তুমি এখানে লিখতেই পারো যে 3-এর পরে 5 4 দিয়ে যাচ্ছে না, সরি 3-এর পরে কি দিয়ে যায়, 3-এর পরে 4 দিয়ে যায়, 4 তো আমি লিখে ফেলেছি, 3 × 4, তুমি বলতেই পারো যে স্যার 4 × 3 করেই পাওয়া যায়, এটা লেখার তো কোনো মানে নেই না, এটা তুমি অলরেডি লিখে ফেলেছি। তা যেটা আমি অলরেডি লিখে ফেলেছি তারপরে আর এগোনোর কোনো দরকার নেই, যেটা আমার অলরেডি লেখা হয়ে গেছে তারপরে আর তোমরা এগোনোর কোনো দরকার নেই। এর মধ্যে ম্যাচ করে দেখবে, এর মধ্যে সমস্ত উৎপাদক লেখা হয়ে গেছে, নেবে কিরমভাবে, এইরমভাবে 1 2 3 4 6 12, এরা সবাই হলো 12 উৎপাদক, ক্লিয়ার। তাহলে দেখো 5x-কে কি দিয়ে ভাগ করা যায়, 1 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়, শুধু x দিয়েও ভাগ করা যায়, বা 5x দিয়েও কি করা যায়, ভাগ করা যায়। 5x-কে ভেঙে কিন্তু আর কিছু তোমরা পাবে না। এবার 12কে ভেঙে কি পাবো, 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 6 পাবো, 12 পাবো। তাহলে এগুলো হলো 12 উৎপাদক। এটা হচ্ছে গাছ পদ্ধতিতে উৎপাদকের চিত্র, ঠিক আছে। সিমিলারলি পরেরটায় দেখো কি আছে, xy + 2y, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে পদ কটা পাচ্ছি, দুটো, আগে সেই পদ দুটো লিখে নিই, একটা হচ্ছে xy, একটা হচ্ছে 2y। এবার যে কোনো রাশির একটা উৎপাদক হবে, তারপরে এটাকে x দিয়েও ভাগ করতে পারবো, y দিয়েও ভাগ করতে পারবো, xy দিয়েও ভাগ করতে পারবো, ক্লিয়ার। সিমিলারলি এখানে 2yটার একটা পাবো, 2 একটা পাবো, y একটা পাবো, আর 2y একটা পাবো, ক্লিয়ার। নেক্সট ধরো আমি একটা এমনি দেখাচ্ছি যে যদি আমাকে x² প্লাস ধরো 5 দিয়েছে, x² প্লাস 5, এখানে কতগুলো উৎপাদক পাবো দেখো। তাহলে এই রাশিটাতে, সরি দাঁড়াও অন্য কালারের মার্কার ইউজ করি, x² প্লাস 5, এখানে আমি পদ কটা পাচ্ছি, দুটো, একটা হচ্ছে x² আর একটা হচ্ছে 5। তাহলে x² দেখো 1 দিয়েও ভাগ করা যায়, মানে একটা উৎপাদক। x কটা আছে, দুটো আছে, তাহলে একটা x নিতে পারি, নেক্সট একটা y নিতে পারি, নেক্সট x² দিয়েও ভাগ করতে পারি, নেক্সট একটা x একটা y দিয়েও ভাগ করতে পারি, একটা x আর একটা y দিয়েও ভাগ করতে পারি, নেক্সট নিজেকে দিয়েও ভাগ করতে পারি। তাহলে এখানে দেখো কতগুলো উৎপাদক বেরোলো, একটা 1 বেরোলো, 1 তো সবার উৎপাদক হবে। তারপরে এটাকে একটা x দিয়েও ভাগ করতে পারি, একটা y দিয়েও ভাগ করতে পারি, তারপরে শুধু x² নিলাম, তারপরে একটা x আর একটা y নিলাম, তাহলে শুধু x আর y, xy, আর একটা হচ্ছে দুটো x আর একটা y, মানে কি পুরোটাই নিয়ে নিলাম। তাহলে x²y-টার কিন্তু একটু দেখলে এগুলোর থেকে একটু হার্ড হয়ে গেল, একটু ছোট্ট করে তোমরা একটু কনফিউজ হয়ে গেলে, বা প্র্যাকটিস করতে করতে কিন্তু তবে এটা সড়গড় হবে। নেক্সট 5-এরটা তো তোমরা জানো, একটা 1 আর একটা হচ্ছে 5, আর হবে না, গল্প শেষ, ঠিক আছে। এরপরে আমরা যখন 6.1টা করবো আস্তে আস্তে, তখন দেখবে যে আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এর বাইরে 6.1 করার জন্য আমাদের আর কোনো কনসেপ্ট লাগবে না, কিন্তু তবু আমি বেসিক কিছু জিনিস শিখিয়ে দিই যেগুলো আমরা 6.1-এর শুরুতেই করব। ধরো আমি এখানটাই করিয়ে দিচ্ছি এই জায়গাটা। ধরো আমি তোমাকে বলেছি যে x এর সাথে y যোগ করো, x এর সাথে y যোগ করো, তাহলে তুমি বলবে স্যার x প্লাস y, x এর সাথে y যোগ করলাম কিন্তু যোগ হবে না, সেটা আলাদা ব্যাপার, x প্লাস y। আমি তোমাকে বললাম p থেকে z বিয়োগ করো, p থেকে z বিয়োগ করো, তাহলে p আগে, সেখান থেকে z কে কী করতে হবে, বিয়োগ করতে হবে। আমি তোমাকে বললাম x এর সাথে y গুণ করো, তাহলে তুমি বলবে x ইন্টু y, ক্লিয়ার। বললাম y এর 1/4 অংশ, y এর 1/4 অংশ মানে কত, y এর সাথে 1/4 গুণ হবে। বা আমি তোমাকে বললাম x এর দ্বিগুণের সাথে z যোগ করো, x এর দ্বিগুণের সাথে z যোগ করো। x এর দ্বিগুণ মানে কি, x এর সাথে কত গুণ হবে, 2 গুণ হবে, তার সাথে z কে আমি যোগ করতে বলেছি। এবার একটা জিনিস দেখো, x এর সাথে যখন 2 গুণ হবে না, এটা আসলে হবে 2x। আমরা যখন কোনো চলরাশির সাথে কোনো সংখ্যাকে গুণ করব, তখন সংখ্যাটাকে আগে রাখবো, চলরাশিটাকে পরে রাখবো, আর মাঝখানে গুণ চিহ্ন বসাবো না, বসানো নেই মানেই কিন্তু ওরা কিসে আছে, গুণে আছে। তাহলে x ইন্টু 2কে আমি লিখবো কিরমভাবে, 2x প্লাস z, ক্লিয়ার। তাহলে এবার তুমি একটা কথা বলবে, স্যার আপনি যেখানে 5x লিখেছেন, 5x তার মানে 5 আর xটা আসলে কিসে আছে, গুণে আছে।
5x মানে আসলে কিন্তু 5 ইন্টু এক্স, 5-এর পাশে এক্স বসে আছে মানে গুণে বসে আছে। আমরা এটাকে এরকম ক্রস চিহ্ন দিয়েও বোঝাই, যেটা অরিজিনাল গুণের চিহ্ন, বা ডট চিহ্ন দিয়েও বোঝাই। যেমন ধরো তোমাকে আমি লিখে দিয়েছি 7yz, এটার মানে হচ্ছে 7 ইন্টু ওয়াই ইন্টু জেড, 7 ইন্টু ওয়াই ইন্টু জেড মানে কত, 7yz। ক্লিয়ার? সিমিলারলি আমি তোমাকে যদি বলতাম যে বি এর 5 গুণের সাথে সি কে যোগ করো, বা বি এর 5 গুণ থেকে সি বিয়োগ করো, বি এর 5 গুণ সেখান থেকে সি কে বিয়োগ করো। বি এর 5 গুণ মানে বি ইন্টু 5, তার থেকে সি কে মাইনাস করতে হবে। বি ইন্টু 5 করলে কত হবে, 5b। সংখ্যাটাকে আগে লিখবো, চলো সেটাকে পরে লিখবো, মাঝখানে কিন্তু কোনো চিহ্ন বসাবো না। বি ইন্টু 5 করে তাহলে কত লিখবো, 5b, সেখান থেকে সি বিয়োগ। এটাই উত্তর, কারণ এখানে বি আছে আর এখানে সি আছে, এরা তো অসদৃশ পদ, এদের মধ্যে কিন্তু বিয়োগ হওয়া সম্ভব নয়। ক্লিয়ার? এরপরে আমরা যখন 6.1 আমি নেক্সট ভিডিওতে সলভ করব, আমি তোমাদের প্রত্যেকটা জিনিস একবার করে ধরেই মনে করিয়ে 6.1টা সলভ করব। ক্লিয়ার? তো ততক্ষণ তোমাদের যদি কনসেপ্টের ভিডিওটা দেখে একটুকু ভালো লেগে থাকে, বা তোমরা যদি অল্প হলেও বুঝতে পারো, আশা করি, আমি একদম আশা করছি যে এই ভিডিওটা দুবার দেখার পরে তোমাদের কনসেপ্টটা মোটামুটি পুরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা যখন 6.1টা স্টার্ট করব, দেখবে সেরকমভাবে কিন্তু প্রবলেমগুলো আটকাচ্ছে না। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সাথে এই বীজগাণিতিক প্রক্রিয়ার সেকেন্ড ভিডিওতে, যেখানে আমরা 6.1 সলভ করব। তো ততক্ষণ টেক কেয়ার, বাই বাই। মন দিয়ে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও।